শেয়ার বাজার বা এই যে স্টক মার্কেট, এই কথাগুলো শুনলেই না অনেকের মনে হয়, বাবা এ তো বিরাট জটিল ব্যাপার, হয়তো শুধু বড় বড় এক্সপার্টরাই বোঝেন। একটা ভীতি কাজ করে, তাই না? হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। চারপাশে এত আলোচনা শুনি, কাগজে এত কঠিন শব্দ দেখি, সব মিলিয়ে মনে হতেই পারে এটা খুব রহস্যময় কিছু একটা। কিন্তু আসল ব্যাপারটা হলো, মানে যতটা কঠিন ভাবা হয় হয়তো ততটা নয়। আর এখানেই আসছে আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু, ম্যাথিউ আর ক্র্যাটারের লেখা এ বিগিনার্স গাইড টু দ্য স্টক মার্কেট বইটা। ঠিক বলেছেন। ক্র্যাটারের বইটার সবচেয়ে ভালো দিক হলো উনি খুব সহজ করে বুঝিয়েছেন, মানে একদম সাধারণ উদাহরণ দিয়ে। হ্যাঁ, জটিল শব্দ এড়িয়ে গিয়েছেন একদম। নতুনদের জন্য দারুণ একটা বই। তো আমাদের আজকের উদ্দেশ্য এটাই, ক্র্যাটারের দেখানো পথে হেঁটে স্টক মার্কেটের বেসিক জিনিসগুলো একটু সহজ করে বোঝা, আর কিভাবে এটা সম্পদ তৈরিতে সাহায্য করতে পারে সেই আইডিয়াটা পাওয়া। চমৎকার। তাহলে চলুন শুরু করা যাক একেবারে মূল জায়গা থেকে। হ্যাঁ, এই যে স্টক বা শেয়ার বলছি আমরা, জিনিসটা আসলে কি? খুব ভালো প্রশ্ন, কারণ এর ওপরেই তো পুরো ব্যাপারটা দাঁড়িয়ে আছে। ক্র্যাট একটা দারুণ উদাহরণ দিয়েছেন, জানেন? ধরুন, পাড়ার মোড়ের পিৎজার দোকানটা হুম। খুব চলছে। এবার মালিক ভাবছেন ব্যবসা বাড়াবেন, আরও কয়েকটা ব্রাঞ্চ খুলবেন। আচ্ছা। কিন্তু তার জন্য তো টাকা লাগবে। তো উনি কি করলেন, নিজের ব্যবসার মালিকানার ছোট ছোট অংশ বিক্রি করে টাকা তুললেন। এই যে ছোট ছোট ভাগ, এগুলোই হলো স্টক বা শেয়ার। বাহ, খুব সহজ উদাহরণ তো। তার মানে যখন কেউ একটা স্টক কিনছে, সে আসলে ওই কোম্পানির মালিকানার একটা অংশ কিনে নিচ্ছে। একদম। এটা কিন্তু শুধু একটা কাগজের টুকরো বা ভাউচার নয়, আক্ষরিক অর্থেই মালিকানা। ধরুন অ্যাপল, বা ধরুন আমাদের দেশের কোনো বড় লিস্টেড কোম্পানি, মানে যারা পাবলিকের কাছে শেয়ার বিক্রি করে। হ্যাঁ, পাবলিক লিমিটেড কোম্পানি। ঠিক, তাদের শেয়ার কিনলে আপনিও কিন্তু ওই বিশাল কোম্পানির একজন অংশীদার হয়ে গেলেন, ছোট হলেও অংশীদার। আর যখন কোম্পানি লাভ করে, ভালো পারফর্ম করে, সরাসরি একটা ব্যবসার ভালো মন্দের সাথে যুক্ত। এই পয়েন্টটাই খুব জরুরি। স্টকের দামটা কিন্তু এমনি এমনি বাড়ে কমে না। কোম্পানির আয় কেমন হচ্ছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, বাজারে তাদের প্রোডাক্টের চাহিদা কেমন, এই সব কিছুর একটা প্রভাব শেয়ারের দামে পড়ে। তার মানে স্টক কেনাটা অনেকটা ওই ব্যবসার ভবিষ্যতের ওপর ভরসা রাখার মতো। ঠিক তাই। মালিকানার এই ধারণাটা যদি মাথায় থাকে, তাহলে বিনিয়োগটাকে আর জুয়া খেলার মতো মনে হবে না। এটা একটা ব্যবসায় অংশ নেওয়া। বেশ, স্টক কি সেটা না হয় বোঝা গেল, কিন্তু পরের প্রশ্নটা হলো, কেন বিনিয়োগ করব? ব্যাংকে বা অন্য কোথাও তো টাকা রাখাই যায়। এখানে ক্র্যাটার দুটো খুব জোরালো কারণ দেখিয়েছেন। প্রথমটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি। হ্যাঁ, মুদ্রাস্ফীতি, যেটা আমরা প্রতি মুহূর্তে টের পাচ্ছি, জিনিসের দাম বাড়ছে। ক্র্যাটার এটাকে বলছেন সাইলেন্ট মানি ইটার, মানে একদম চুপিসারে আপনার টাকার কেনার ক্ষমতা খেয়ে ফেলছে। আজ ১০০ টাকায় যা পাওয়া যায়, বছর ৫ পর আর সেটা পাওয়া যাবে না। ঠিক। তো টাকা যদি শুধু ক্যাশ বাক্স বা সাধারণ সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখি, তাহলে তো তার আসল ভ্যালু দিন দিন কমছে। একদম ঠিক। মুদ্রাস্ফীতি আমাদের জমানো টাকাকে ভেতর থেকে ক্ষয় করে দেয়। এখানেই শেয়ার বাজারে বিনিয়োগের একটা বড় সুবিধা চলে আসে। মানে ঐতিহাসিকভাবে যদি দেখেন, হ্যাঁ। দীর্ঘমেয়াদে ভালো কোম্পানির শেয়ার বা পুরো বাজারের সূচক, যেমন ধরুন সেন্সেক্স বা নিফটি, এগুলো মুদ্রাস্ফীতির হারকে ছাড়িয়ে যাওয়া রিটার্ন দিতে পেরেছে। ও আচ্ছা, মানে শুধু টাকার মান ধরে রাখা নয়, বরং সেটা বাড়ানোরও সুযোগ থাকছে। হ্যাঁ, সুযোগ থাকছে। এটা সঞ্চয়কে রক্ষা করার একটা উপায় বলা যেতে পারে, সক্রিয় উপায়। আর দ্বিতীয় কারণ, ক্র্যাটার তো এটাকে প্রায় ম্যাজিকের সাথে তুলনা করেছেন, কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধি সুদের ক্ষমতা। হ্যাঁ, কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি, এটা এটা হলো বিনিয়োগের দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনিসগুলোর একটা। উনি উদাহরণ দিয়েছেন পাহাড় থেকে গড়িয়ে পড়া একটা ছোট্ট বরফের গোলা। শুরুতে ছোট, কিন্তু গড়াতে গড়াতে আরও বরফ জমায় আর দেখতে দেখতে বিশাল হয়ে যায়। দারুণ উপমা। ব্যাপারটা ঠিক তাই। কম্পাউন্ডিং মানে হলো আপনার বিনিয়োগ থেকে যে লাভটা আসছে, সেটাও আবার নতুন করে বিনিয়োগ হয়ে যাচ্ছে। মানে আপনার লাভটাও আবার লাভ তৈরি করা শুরু করছে। মানে লাভের ওপর লাভ। একদম। আসলের সাথে সাথে লাভটাও আপনার হয়ে কাজ করা শুরু করে। এ চক্রটা চলতেই থাকে। ভাবা যায়, সময়ের সাথে সাথে এর এফেক্টটা তো বিশাল হওয়ার কথা। অবশ্যই। হয়তো শুরুতে মাসে অল্প অল্প করে বিনিয়োগ করছেন, কিন্তু ধরুন ২০ বছর ৩০ বছর ধরে চালিয়ে গেলেন, ওই চক্রবৃদ্ধির জোরেই সেটা একটা বেশ বড় অঙ্কের টাকায় পরিণত হতে পারে।
ক্র্যাটো তো বলছেন লং টার্মে সম্পদ তৈরির জন্য এর চেয়ে শক্তিশালী আর কিছু নেই। তাহলে মূল কথাটা হলো ধৈর্য ধরে চালিয়ে যাওয়া। হ্যাঁ, তবে দুটো জিনিস মনে রাখতে হবে। এক, কম্পাউন্ডিং কিন্তু সময় নেয়। এটা রাতারাতি বড়লোক হওয়ার কোনো ফর্মুলা নয়, ধৈর্য ধরতে হবে। আর দুই, দুই হলো যত আগে শুরু করা যায় তত ভালো, কারণ চক্রবৃদ্ধি কাজ করার জন্য বেশি সময় পায়। তাই শুরু করার জন্য অনেক টাকার দরকার নেই, দরকার হলো সময় আর নিয়মিত বিনিয়োগ করে যাওয়া। বেশ, তাহলে স্টক কি, কেন বিনিয়োগ করা উচিত, এই দুটো বিষয় বেশ পরিষ্কার হলো। কিন্তু এর পরের ধাপটাই তো আসল চ্যালেঞ্জ মনে হয় অনেকের কাছে। মানে বাস্তবে শুরু করব কিভাবে, কোথায় যাব, কি কিনব? হ্যাঁ, এই প্র্যাকটিক্যাল জায়গাগুলোতেই অনেকে একটু থমকে যান বা দ্বিধায় পড়ে যান, কিন্তু ক্রিয়েটরের মতে এটাও আসলে অত ভয়ের কিছু নয়। উনি বলছেন, প্রথমত চাইলেই তো আর সোজা স্টক এক্সচেঞ্জে গিয়ে শেয়ার কেনা যায় না। এর জন্য একজন লাইসেন্সড মিডলম্যান বা ব্রোকার লাগে। ঠিক, তাই প্রথম কাজ হলো একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট খোলো। ব্রোকারেজ অ্যাকাউন্ট? হ্যাঁ, এখন তো এটা অনেক সহজ হয়ে গেছে। বহু নামী ব্রোকারেজ ফার্ম আছে যাদের অ্যাপ বা ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনেই অ্যাকাউন্ট খোলা যায়। কিছু ডকুমেন্ট লাগে, কেওয়াইসি করতে হয়, ব্যাস। ও আচ্ছা, মানে ঘরে বসেই করা যায়। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রেই এই অ্যাকাউন্টটাই হবে আপনার প্ল্যাটফর্ম। এখানেই টাকা জমা রাখা, শেয়ার কেনাবেচা করা সব হবে। বাহ, এটা তো বেশ সুবিধাজনক। আচ্ছা, অ্যাকাউন্ট খোলা হলো, এবার সবথেকে বড় প্রশ্ন, কিনব কি? এখানেই তো যত গণ্ডগোল। সবাই চায় ওই নেক্সট বিগ থিং খুঁজে বের করতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। ওই রাতারাতি বড়লোক হওয়ার স্টক খোঁজা আর কি। ক্রেটার বলছেন নতুনদের জন্য এই চেষ্টাটা অনেকটা লটারি খেলার মতো, খুব ঝুঁকিপূর্ণ। তাহলে উপায়, নিরাপদ পথ কোনটা? ক্রেটার জোর দিচ্ছেন বিশেষ করে যারা নতুন শুরু করছেন তাদের জন্য ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের উপর। ইন্ডেক্স ফান্ড, এটা এবার কি? আচ্ছা, সেই পিৎজার উদাহরণটা মনে আছে? হ্যাঁ। ধরুন আপনি শুধু একটা নির্দিষ্ট পিৎজা দোকানের শেয়ার না কিনে দেশের সেরা ৫০০টা পিৎজা দোকানের প্রতিটার একটা ছোট্ট অংশ একসাথে কিনে নিলেন। ইন্ডেক্স ফান্ড অনেকটা সেরকম। মানে? যেমন ধরুন আমেরিকার S&P 500 ইন্ডেক্স ফান্ড। এটা আমেরিকার প্রথম সারির ৫০০টা বড় কোম্পানির শেয়ার একসাথে ধারণ করে। আপনি যখন ওই ফান্ডের একটা ইউনিট কেনেন, আপনি আসলে একসাথেই ওই ৫০০টা কোম্পানির অংশীদার হয়ে যান। ও, তার মানে আমার বিনিয়োগটা এক জায়গায় না থেকে অনেকগুলো কোম্পানিতে ছড়িয়ে গেল। একদম, এটাকে বলে ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য। আপনার সব ডিম এক ঝুড়িতে রাখা হলো না। যদি কোনো একটা কোম্পানি খারাপও করে, অন্যগুলো হয়তো ভালো করবে, তাতে ঝুঁকিটা অনেক কমে যায়। এটা তো দারুণ ব্যাপার, বিশেষ করে নতুনদের জন্য যারা জানে না কোন কোম্পানি ভালো কোনটা খারাপ। ঠিক, আর ইটিএফও অনেকটা একই রকম কনসেপ্ট। তবে সেগুলো সাধারণ শেয়ারের মতোই স্টক মার্কেটে দিনের বেলা যখন খুশি কেনাবেচা করা যায়। ইন্ডেক্স ফান্ড সাধারণত দিনের শেষে কেনাবেচা হয়। আচ্ছা, তাহলে এই ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ এর মাধ্যমে শুরু করাটা ভালো? হ্যাঁ, এর আরও একটা বড় সুবিধা আছে, সেটা হলো কম খরচ। বেশিরভাগ ইন্ডেক্স ফান্ড আর ইটিএফের বার্ষিক ম্যানেজমেন্ট ফি বা এক্সপেন্স রেশিও খুব কম হয়। ফি মানে এগুলো চালাতেও খরচ লাগে? হ্যাঁ, ফান্ড ম্যানেজ করার জন্য একটা ছোট ফি নেওয়া হয়। এই ফি যত কম হবে আপনার লাভের তত বেশি অংশ আপনার কাছে থাকবে। দীর্ঘমেয়াদে এই কম খরচের এফেক্ট কিন্তু বিশাল। তাই নতুনদের জন্য ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ একটা সহজ, ডাইভার্সিফাইড এবং কম খরচের অপশন। বোঝা গেল। তাহলে ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলে ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ দিয়ে শুরু করাটা একটা ভালো স্ট্র্যাটেজি হতে পারে। কিন্তু ক্যাটার তো নতুনদের কিছু কমন ভুল নিয়েও সাবধান করেছেন। সেগুলো একটু জানা দরকার, না হলে তো এত কিছু জেনেও লাভ নেই। ঠিক, অন্যের ভুল থেকে শিখতে পারলে পয়সা বাঁচে, কারণ শেয়ার বাজারে ভুল করলে তার দাম নিজের পকেট থেকেই দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, তা ঠিক। প্রথম যে ভুলটার কথা ক্র্যাটার খুব জোর দিয়ে বলেছেন, সেটা হলো মার্কেট টাইমিংয়ের চেষ্টা। মানে অনেকেই ভাবে তারা ঠিক বুঝে যাবে কখন দাম সবচেয়ে কমবে আর তখনই কিনবে, আর কখন সবচেয়ে বাড়বে আর তখনই বেচবে। উফ, এটা হলো ক্লাসিক ভুল। শুনতে খুব ভালো লাগে কিন্তু বাস্তবে করা প্রায় অসম্ভব। কেউ পারে না। বড় বড় ফান্ড ম্যানেজাররাও নিয়মিতভাবে মার্কেট টাইম করতে পারেন না। এটা একটা বৃথা চেষ্টা। মানে বাজারের সর্বনিম্ন বা সর্বোচ্চ পয়েন্টটা ধরার চেষ্টা না করাই ভালো। একদম।
এই চেষ্টা করতে গিয়ে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যায় অথবা ভুল সময়ে কেনাবেচা হয়ে যায়। লাভ তো হয় না, উল্টে লোকসান হয়। তাহলে এর বিকল্প কি? ক্র্যাটার বলছেন ডলার কস্ট অ্যাভারেজিংয়ের কথা। খুব সহজ কিন্তু পাওয়ারফুল টেকনিক। সেটা কি রকম? মানে আপনি ঠিক করে নিলেন যে প্রতি মাসের একটা নির্দিষ্ট তারিখে, ধরুন ৫ তারিখে, আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, ধরুন ৫,০০০ টাকা বিনিয়োগ করবেনই। বাজারের অবস্থা যাই হোক না কেন, দাম বাড়ুক বা কমুক। তাতে কি লাভ? লাভটা হলো যখন দাম কম থাকবে তখন আপনার ওই ৫,০০০ টাকায় আপনি বেশি ইউনিট কিনতে পারবেন, আবার যখন দাম বেশি তখন কম ইউনিট কেনা মদে। লম্বা সময়ে দেখলে আপনার প্রতি ইউনিট কেনার গড় খরচটা কমে আসে। আপনাকে পারফেক্ট সময় খোঁজার টেনশন নিতে হয় না। আচ্ছা, মানে নিয়মিত বিনিয়োগ করে যাওয়াই মূল কথা। হ্যাঁ, ধারাবাহিকতা। এটা ভবিষ্যৎবাণী করার চেষ্টার থেকে অনেক ভালো কৌশল, আর মানসিক চাপও কমায়। ঠিক। এরপর দ্বিতীয় যে ভুলটার কথা উনি বলেছেন সেটা আরও মারাত্মক মনে হলো। প্যানিক সেলিং, মানে ভয় পেয়ে সব বিক্রি করে দেওয়া। হ্যাঁ, এটা হয়। শেয়ার বাজারে তো উত্থান পতন থাকবেই, এটা তার ধর্ম। কিন্তু যখন নিজের বিনিয়োগের দাম পড়তে দেখে ভয় পেয়ে লোকসানে সব বেচে দিয়ে বেরিয়ে আসা, এটা লং টার্মে খুব ক্ষতি করে দেয়। মানে বাজার যখন পড়ছে তখন বিক্রি করাটা ভুল। বেশিরভাগ ক্ষেত্রেই তাই। মনে রাখতে হবে, এটা ম্যারাথন দৌড়, ১০০ মিটার স্প্রিন্ট নয়। ইতিহাস দেখলে বোঝা যায়, বড় বড় ক্র্যাশের পরেও মার্কেট কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং আগের চেয়েও উঁচুতে উঠেছে। যারা ওই খারাপ সময় ধৈর্য ধরে টিকে থাকতে পেরেছে, তারাই কিন্তু শেষ পর্যন্ত লাভ করেছে। তার মানে খারাপ সময়েও নিজের প্ল্যানে স্থির থাকাটা জরুরি। একদম। আবেগ দিয়ে নয়, যুক্তি আর ধৈর্য দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। লং টার্ম ইনভেস্টরদের জন্য ধৈর্যটাই আসল অস্ত্র। বুঝলাম। আর তৃতীয় ভুল? তৃতীয় ভুলটা হলো উচ্চ ফি বা চার্জ দেওয়া। কিছু কিছু ইনভেস্টমেন্ট প্রোডাক্ট আছে যেগুলোর পিছনে অনেক হিডেন চার্জ বা বেশি এক্সপেন্স রেশিও থাকে। ও, মানে যে ফান্ড বা স্কিমে বিনিয়োগ করছি সেটার খরচ বেশি হওয়া। হ্যাঁ, হয়তো শুরুতে অল্প মনে হয়, ধরুন 0.5% বনাম 1.5% ফি। কিন্তু ২৫-৩০ বছরে এই ১% অতিরিক্ত ফি আপনার রিটার্নের একটা বিশাল অংশ খেয়ে নিতে পারে, কম্পাউন্ডিংয়ের কারণে। তার মানে বিনিয়োগ করার আগে ফিগুলো ভালো করে দেখে নেওয়া উচিত। অবশ্যই। এখানে আবার ওই কম খরচের ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ এর সুবিধাটা চলে আসে। চেষ্টা করতে হবে যাতে আপনার টাকার যতটা সম্ভব বেশি অংশ আপনার জন্য কাজ করে, ম্যানেজমেন্ট ফি হিসাবে বেরিয়ে না যায়। তাহলে ম্যাথিউ ক্র্যাটারের বইটার উপর ভিত্তি করে আমাদের পুরো আলোচনা থেকে যেটা উঠে আসছে সেটা হলো, শেয়ার বাজারে বিনিয়োগ কিন্তু অতটাও রকেট সায়েন্স নয় যতটা আমরা ভাবি। একদমই তাই। শুরু করার জন্য বিরাট জ্ঞানী বা অনেক ধনী হবার দরকার নেই। দরকার হলো সঠিক ধারণা, একটা সিম্পল প্ল্যান আর ধৈর্য। ক্র্যাটারের মূল কথাগুলো যদি একটু মনে করি: ১. স্টক মানে ব্যবসার অংশীদারি কেনা। ২. খরচ কম রাখাটা খুব জরুরি, যেমন কম ফিয়ের ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করা। ৩. বাজারের শর্ট টার্ম ওঠানামায় ঘাবড়ে না গিয়ে ধৈর্য ধরা। আর ৪ নম্বর, সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধির শক্তিকে কাজ করতে দেওয়া। এই সহজ কয়েকটা নিয়ম মেনে চললেই কিন্তু অনেকটা এগিয়ে থাকা যায়। বইটা আসলে এই প্রথম পদক্ষেপটা নেওয়ার জন্য যে আত্মবিশ্বাস দরকার সেটাই জুগিয়েছে। বিনিয়োগকে অনেকটা বাগান করার মতো ভাবতে পারেন। ভালো বীজ পুঁতলেন, ভালো ফান্ড বা শেয়ার কিনলেন, নিয়মিত জল দিলেন, নিয়মিত বিনিয়োগ করলেন, আগাছা পরিষ্কার করলেন, বেশি খরচ বা ভুল এড়িয়ে চললেন।